আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইসরাইল সর্দার অভিক, স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা আজকে বিজ্ঞান বিষয়ের ক্লাস করব। আমরা প্রথম অধ্যায়ে যেটা বল, চাপ ও শক্তি সেটা করছিলাম। তো এখন আমরা দেখব হচ্ছে শক্তির কনসেপ্ট। তো তোমাদের বইয়ে শক্তি রিলেটেড আমি খুব বেশি একটা লেখা দেখি নাই। তো এর জন্য আমি চাচ্ছি এই ক্লাসটা তোমরা একটু ভালোভাবে করো, কারণ এখানে একটু এক্সট্রা কথাবার্তা বলবো যেটা ইনিশিয়ালি হয়তো বা তোমাদের বই এখন আলোচনা করা নেই, কিন্তু বিগত বছরে যখন ফিজিক্স বইয়ে আলাদাভাবে শক্তির কনসেপ্টটা ছিল ওইখানে অনেক এলাবোরেটলি এক্সপ্লেন করা ছিল। আচ্ছা, তো এখন আমি তোমাকে যদি শুরুতে জিজ্ঞাসা করি যে শক্তি জিনিসটা কি, শক্তি ইংলিশের নামটা কি, শক্তি ইংরেজিতে বা ইংলিশে আমরা বলি হচ্ছে পাওয়ার। পাওয়ার না, সরি, এনার্জি। এনার্জি বলি, তাই না? শক্তি হচ্ছে কি এনার্জি। তো সাপোজ ধরো কেউ একদিন সারাদিন কোনো একটা জায়গায় বসে একটা দেয়ালকে ধাক্কা দিচ্ছে, দাঁড়ায় দাঁড়ায়, বসে না, দাঁড়ায় দাঁড়ায় একটা দেয়ালকে ধাক্কা দিচ্ছে। ধাক্কা দিতে 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 সে ক্লান্ত হয়ে গেল। ক্লান্ত হয়ে গেল। তো আমরা তখন বলতে পারি যে বেচারা অনেক কাজ করলো, অনেক কাজ করে সে এখন ক্লান্ত হয়ে গেল। বাট বিজ্ঞানের ভাষায় সে কিন্তু কোনো কাজ করে নাই। সে বল প্রয়োগ করলো, ঠিক আছে, বাট বল প্রয়োগে যদি স্মরণ না হয় তাহলে সেখানে কোনো কাজ হয় না। বল প্রয়োগে স্মরণ না হলে আমাদের কাজ হয় না, ওইটা হয় শূন্য। ঠিক আছে? তো সে সারাদিন টায়ার্ড হয়ে গেল, ওইটা বিজ্ঞানের হিসেবে কাজের যোগ্যতা পায় নাই। তো এখন দেখো শক্তি কথাটা আমরা প্রায় ইউজ করে থাকি। যেমন আমি বলি যে ধরো আমি হচ্ছে 10 কেজি বস্তা উঠাইতে পারি, 10 কেজি বস্তা উঠাইতে পারি, এর চেয়ে বেশি পারি না। আর আমার থেকে আরেকজন কেউ আসলো, সে 15 কেজি বস্তা উঠাই ফেললো। তাহলে আমরা বলবো তো কি বলবো, যে আমি বেশি শক্তিশালী না সে বেশি শক্তিশালী? স্বাভাবিকভাবে যে 15 কেজি বস্তা উঠাই ফেললো সেই তো বেশি শক্তিশালী হবে, তাই না? এখন দেখো আমি কেন 15 কেজির বস্তা উঠাতে পারলাম না, কারণ আমার ওইটা সামর্থ্য নাই। আমার ওই 15 কেজির উঠানোর সামর্থ্য নাই, আমার সামর্থ্য 10 কেজি পর্যন্ত, এর থেকে কম দিলেও পারবো, বাট সর্বোচ্চ আমি 10 কেজি পর্যন্তই পারবো। এটাই হচ্ছে আমার সীমা, এর থেকে আমি বেশি পারবো না। আর যে 15 কেজি পারে তার সামর্থ্য আমার থেকে বেশি, আমার থেকে বেশি সে বোঝা নিতে পারে, এই জন্য সে বেশি শক্তিশালী। তো আবার তোমাকে যদি বলি যে ধরো এখান থেকে রেস হচ্ছে, দৌড় প্রতিযোগিতা হচ্ছে, আমি 50 মিটার দৌড়ায় হাঁপাই গেলাম, তুমি হচ্ছে 100 মিটার দৌড়াচ্ছ বা 100 মিটার দৌড়াইলা। তো এখানেও আমরা যখন বলবো যে কে বেশি শক্তিশালী, স্বাভাবিকভাবে আমার চেয়ে তোমাকে বেশি শক্তিশালী ধরা হবে, কারণ আমি অল্প একটুতেই টায়ার্ড হয়ে গেলাম, তুমি আরো বেশি কন্টিনিউ করলা। বিষয়টা হচ্ছে আমার সামর্থ্যই ছিল 15 পর্যন্ত, 50 মিটার পর্যন্ত, এর থেকে বেশি কিন্তু আমি পারতাম না। এই জন্য কিন্তু আমাকে তুমি কম শক্তিশালী বলবা, নিজেকে তুমি শক্তিশালী বলবা, তুমি না, সবাই আমরা বলবো তুমি শক্তিশালী। তো এই যে এখানে বাবা একটা শক্তি কথা আর আমি একটা সামর্থ্য কথা আনতেছি। যে যতটুকু করতে পারে, মানে সে ততটুকুই করতে পারে, তার যতটুকু সামর্থ্য, এটা দিয়ে আমরা শক্তি মেজারমেন্ট করে থাকি। শক্তি আসলে কি জানো? শক্তি হচ্ছে কাজ করার সামর্থ্য। শক্তি হচ্ছে কি? কাজ করার সামর্থ্য। অর্থাৎ কি যে করতেছি উল্টাপাল্টা, অর্থাৎ কে একজন কতটুকু কাজ করতে পারবে তার সামর্থ্যকে বলা হচ্ছে শক্তি। ওই যে কেউ একজন আমার থেকে 15 বেশি উঠাতে পারছিল, তার যে শক্তি, আমার তো শক্তি তার থেকে কম, কারণ আমার তার থেকে কাজ করার সামর্থ্যটা কম। তো শক্তির সাথে সবসময় কাজ কথাটা আসবে। কেউ যদি কাজ করতে পারে তাহলে তার শক্তি আছে, কাজ করতে না পারলে তার কোনো শক্তি নাই। বুঝে গেছে? শক্তির সাথে কাজ করার সামর্থ্য অবশ্যই আসবে, আর এটা দিয়েই শক্তির ডেফিনিশন। এখন আরেকটা জিনিস খেয়াল করো, এই কথাটা আমি তোমাদের জন্য লিখছি, নিজে লিখে দিচ্ছি, যে এরকম যে তুমি ততটুকুই কাজ করতে পারবা, তুমি বলো বা যে কোনো বস্তু বলো, সে ততটুকুই কাজ করতে পারবে যতটুকু তার সামর্থ্য আছে। এই সামর্থ্যটাই হচ্ছে শক্তি। বুঝে গেছে? তুমি কখনো শক্তি, মানে তোমার সামর্থ্যের বাইরে কাজ করতে পারবা না। এই যে শক্তির বেশি কেউ বা কোনো বস্তু কাজ করতে পারবে না। এই কারণে কাজ ও শক্তি দুটো একই জিনিস। বুঝে গেছে? তোমার যতটুকুই শক্তি তুমি ততটুকুই কাজ করতে পারবা, তাই না? এই কাজ করার সামর্থ্যটাই যেহেতু তোমার শক্তি, তোমার শক্তি অনুসারে তুমি কাজ করতে পারবা, তাহলে শক্তি আর কাজ দুটো একই জিনিস। এটাই আর কি বিজ্ঞানের ভাষায় শক্তি আর কাজ দুটো একই জিনিস। কারণ কি, যে যত বেশি কাজ করবে তার শক্তি তত বেশি, যে যত কম কাজ করবে তার শক্তি তত কম। তাহলে শক্তি কি? কাজ করার সামর্থ্যকে শক্তি বলা হয়। আর এই দুজনের একক কিন্তু জুল। এসআই এককটা কি হয়? এসআই এককটা হবে হচ্ছে জুল। আর তোমরা কাজের সংজ্ঞা বা কাজের সূত্র জানো কি না আমি জানি না, তোমাদের কাজের সূত্রটা একটু দেখে রাখো। ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে এফ ইন্টু এস। যদিও এটা ইন্টারে গেলে ভালোভাবে শিখবা যে বল এবং বলের দিকে সরণ। তাও একটু এখনই লিখে রাখি,
এটা দিয়ে হচ্ছে আমরা কি পাই, কাজ পাই। ঠিক আছে, তো তোমাদের জন্য বলের দিকে সরণ হিসাব বুঝতে হবে না, বল আর সরণ। ঠিক আছে, ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে কি এফ আর এস এর গুণফলটা। এখন দেখো আমাদের যে শক্তি, আরেকটা কথা একটু বলে রাখি এখানে, আমাদের শক্তি কিন্তু এই মহাবিশ্ব সৃষ্টির শুরু থেকে যখন যতটুকু শক্তি ছিল এখনো কিন্তু ঠিক ততটুকুই শক্তি। শক্তির কিন্তু কোনো ধ্বংস নাই বা শক্তির কিন্তু কোনো সৃষ্টি নাই। তুমি শক্তির সৃষ্টি করতে পারবে না বা ধ্বংস করতে পারবে না। শক্তির কি হয় জানো, শক্তি হচ্ছে রূপান্তর হয়, এক রূপ থেকে আরেক রূপে চলে যায়। যেমন শক্তির রূপান্তর, শক্তির যে বিভিন্ন রূপ তুমি কিভাবে বুঝতে পারো, এই যে আলোক শক্তির নাম শুনছো তোমরা, আলোর শক্তি, আলোক শক্তি, শব্দ শক্তি, তাই না? তারপর হচ্ছে বিভিন্ন রকমের তোমার রাসায়নিক শক্তি, তুমি চারপাশে অনেক রকমের এরকম শব্দ মানে শক্তি পাবা, শক্তি দেখতে পারবা। বুঝতে পারতেছো, শক্তির কিন্তু কোনো সৃষ্টি নাই, কোনো ধ্বংস নাই। শক্তির কি হয়, এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত হয়। সাময়িক ধরো একটা বস্তুর ধরো এখন কাজ করার শক্তি ছিল বা সামর্থ্য ছিল, ওইটাই তো শক্তি, তাই না? সামর্থ্যটাই তো শক্তি। তো কাজ করার সামর্থ্য ছিল, এখন ওর কাজ করার সামর্থ্যটা নাই। তাহলে তুমি বলতেছো ভাইয়া দেখেন শক্তি ধ্বংস হয়ে গেছে বা ওর কাজ শেষ, মানে শক্তি আসলে ধ্বংস হয়ে গেছে, তুমি তো এটা আমাকে বুঝাতে চাচ্ছ। বাট না, ওর শক্তিটা অন্য কোনো জায়গায় ট্রান্সফার হয়ে গেছে বা অন্য কোনো জায়গায় রূপান্তরিত হয়ে গেছে। বুঝতে পারছো? আবার ধরো একটা বস্তুতে কোনো কাজ, মানে কাজ করার কোনো সামর্থ্য নাই আপাতত, বাট একটু পর দেখো যে ও কাজ করতেছে, কারণ ও কোনো না কোনো একটা উৎসের মাধ্যমে এই সামর্থ্যটুকু অর্জন করছে। কথাটা বুঝতে পারতেছো? শক্তির কোনো ধ্বংস নাই, সৃষ্টি নেই। হুট করে যদি দেখো কেউ কাজ করতেছে, তার মানে কোথাও না কোথাও কোনো না কোনো ভাবে সে এইটা অর্জন করতে, কেউ দিছে, এরকম আর কি। বোঝা যাচ্ছে? শক্তির কোনো কিন্তু সৃষ্টি নাই বা ধ্বংস নাই। দেখো যে জিনিসটাই বোঝাতে চাচ্ছিলাম যে শক্তির কোনো সৃষ্টি হয় না বা ধ্বংস হয় না। শক্তি কি হয়, এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়। বিভিন্ন রকমের রূপ আছে, আলোক শক্তি, শব্দ শক্তি, হ্যান হাবিজাবি। তো কোনো বস্তু যখন হঠাৎ শক্তি অর্জন করে, অর্থাৎ কাজ করতে পারবে ও এখন, এর মানে এই না যে ও ভেতর থেকে ওইটাকে জন্ম দিছে এই শক্তিটাকে, না। ও কোনো না কোনো এই শক্তি ও অন্য কোনো না কোনো উৎস থেকে লাভ করে। আবার ধরো একটা বস্তুর এখন কোনো শক্তি নাই, একটু আগে ছিল এখন নাই, এর মানে ওর শক্তি ধ্বংস হয়ে যায় নাই, ওর শক্তিটা অন্য জায়গায় অন্য রূপে রূপান্তরিত হয়ে গেছে। বুঝে গেছে? এখন দেখো আমরা দেখবো হচ্ছে মেকানিক্যাল এনার্জি অর্থাৎ যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি বলতে তোমাদেরকে কি বোঝানো হচ্ছে দেখো, যান্ত্রিক শক্তিটা কি জানো? যান্ত্রিক শক্তি হচ্ছে একটা বস্তু, একটা বস্তু বা কোনো বস্তু বলতে পারো, সমস্যা নাই, কোনো বস্তু তার গতি অথবা অবস্থান পরিবর্তনের কারণে যে কাজ করার সামর্থ্য লাভ করবে। একটা বস্তু তার গতি অথবা অবস্থান পরিবর্তনের কারণে যে কাজ করার সামর্থ্য লাভ করবে তাকে বলা হয় যান্ত্রিক শক্তি। আসলে যান্ত্রিক শক্তি দুই রকমের। এই যে আমি এই একটা ডাক দিলাম না, এইটার জন্য এক প্রকার যান্ত্রিক শক্তি পাবা, আর এই যে এই আরেকটা যে ডাক দিলাম এটার জন্য আরেকটা যান্ত্রিক শক্তি পাবা। অর্থাৎ একটা বস্তু যখন গতি হবে তখন তার মধ্যে যান্ত্রিক শক্তি থাকবে। আবার একটা বস্তু তুমি কি করবা, অবস্থান পরিবর্তন করবা, এটা তোমাদের নেক্সট ক্লাসের কনসেপ্ট হবে, এটা নিয়ে খুব ভালোভাবে আলোচনা করতে হবে। তো তখনও তার মধ্যে কাজ করার সামর্থ্য অর্জন করবে। তো এইটাকে নর্মালি আমরা এই দুইটাকে আমরা বলি যান্ত্রিক শক্তি। আর প্রথমটাকে আমরা বলি গতি শক্তি, পরেরটাকে আমরা বলি বিভব শক্তি বা সঞ্চিত শক্তি। বিভব শক্তি বা সঞ্চিত শক্তি। তো আসলে যান্ত্রিক শক্তি আমাদের দুই প্রকার, এক হচ্ছে কি গতি শক্তি, আর দুই নম্বরটা হচ্ছে আমাদের বিভব শক্তি বা সঞ্চিত শক্তি। বুঝা গেছে? দেখো বস্তুর গতিশীল অবস্থায় অর্থাৎ গতির জন্য যে কাজ করার সামর্থ্য অর্জন করে তাকে গতিশক্তি বলা হয়। নামটার সাথেই তো গতি কথাটা আছে, অর্থাৎ একটা বস্তু যখন গতিশীল, এই মুহূর্তে ওর যে কাজ করার শক্তি সেটাই হচ্ছে গতিশক্তি। বুঝা গেছে? এই কথাটা মনে রাখো, একটা বস্তু গতিশীল হলেই তার মধ্যে শক্তি থাকবে, গতির কারণে শক্তি থাকবে, এই শক্তিটাকেই বলা হবে গতিশক্তি। কথাটা বুঝতে পারছো? ধরো একটা বস্তু এখন গতিশীল না, তাহলে ওর মধ্যে গতিশক্তি আছে? গতিশীল যেহেতু না অর্থাৎ স্থির, তার মানে কোনো গতি নাই। গতি নাই তাহলে গতির কারণে কোনো শক্তিও নাই, গতিশক্তি শূন্য। কথাটা বুঝতে পারছো? আচ্ছা, আর বিভব শক্তি বা সঞ্চিত শক্তি জিনিসটা কি? বিভব শক্তি বা সঞ্চিত শক্তিটা হচ্ছে, ধরো এই জিনিসটার দিকে তাকাও, এটা এখানে ধরো, এটা আমার হাতটা মনে করো মাটি, ভূমি,
আমি এটাকে এখানে নিয়ে গেলাম, দেখো ওর অবস্থান আমি পরিবর্তন করলাম, এখন আমি ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর ও কি ভূমিতে ফেরত আসলো না? কেন আসছে? কে বলছিল ওকে আসতে? আমি জাস্ট ছেড়ে দিচ্ছি। এখন আমি ছেড়ে দেওয়া মানে কি ওকে কি ফেরত যেতে বলছি? ও কেন আসছে? ওর এখান থেকে আসতে দেখো এখানে কি স্মরণ আছে না? যখনই স্মরণ থাকবে তখনই তো একটা বস্তুর কাজ হয়, তাই না? বল প্রয়োগ যদি হয়, স্মরণও থাকে, তাহলে কাজ হয়। ওই যে কাজটা করলো না, উপর থেকে যে নিচে আসছে, এটা তো একটা কাজ হলো। এই কাজটা কে করলো? আমি তো করি নাই, ও করলো না নিচে। কেন করছে জানো? ওর মধ্যে শক্তি জমা ছিল। ওর এখান থেকে যে আমি যে উপর, নিচ থেকে যে উপরে উঠাইলাম, ওই উপর থেকে আবার নিচে আসার পর্যাপ্ত শক্তি ওর মধ্যে জমা ছিল। আবার আরেকটা প্রশ্ন কি জানো? এই যে শক্তিটা জমা হয়েছে, এই শক্তি কোথা থেকে জমা হয়েছে জানো? কারণ আমি এই শক্তিটা দিচ্ছি। এই যে ওকে আমি উপরে উঠাইলাম না, আমি একটা কাজ করলাম না, আমার কৃত কাজটাই ওর মধ্যে জমা হচ্ছে। যখন আমি ছেড়ে দেবো, ও ওই শক্তির কারণে বা ওই কাজ, জমাকৃত কাজের কারণে ও আবার ফেরত আসতে পারবে। এইটাকে আমরা বলি বিভব শক্তি বা সঞ্চিত শক্তি, ইংলিশ বলে পটেনশিয়াল এনার্জি। গতি শক্তিকে বলা হয় কাইনেটিক এনার্জি। তো বিভব শক্তিটা কখন হয়? আরেকটা যদি এক্সাম্পল দিই, ধরো এটা একটা স্প্রিং, হ্যাঁ, স্বাভাবিক অবস্থায় আছে। এখন তুমি কি করলে? স্প্রিংটাকে টানলা। দেখো স্বাভাবিক অবস্থা থেকে কি করলা? একটুখানি স্মরণ ঘটাইলা। যখন তুমি হাতটা ছেড়ে দিবা, ও কি হবে? আবার ব্যাক করবে না? কেন ব্যাক করবে? ব্যাক যে করবে, যে স্মরণ টরণ যেখানে আসবে, এখানে যে কাজ হবে, এই কাজটা কে করবে? তুমি তো ছেড়ে দিয়ে শেষ। এই কাজটা তো স্প্রিং করলো। কেন করলো? কারণ স্প্রিং এর মধ্যে ওই কাজ করার সামর্থ্য আছে এখন। বুঝা গেছে? এই কারণে ও ব্যাক আসতে পারবে। আর কেন আসবে? ব্যাক আসবে, ওই যে সামর্থ্য আছে, এই সামর্থ্যটা কেন আসলো? তুমি দিছো। কারণ তোমার কৃত কাজটাই ওর মধ্যে সঞ্চিত থাকতেছে। যখন তুমি বলটা সরাই দিবা, ও ওই শক্তির কারণে আবার ব্যাক করবে। এগুলোকে বলা হয় বিভব শক্তি বা সঞ্চিত শক্তি। কখন? যখন একটা বস্তুকে স্বাভাবিক অবস্থা থেকে পরিবর্তন করে অন্য একটা অবস্থায় নিব, বা তার অবস্থান পরিবর্তন করে একটা অন্য অবস্থানে নেব, তখন তার মধ্যে এক প্রকার কাজ করার সামর্থ্য জন্মায়। এটাকে আমরা বলি হচ্ছে বিভব শক্তি। আর এই দুইটা শক্তিকে একত্রে আমরা বলি যান্ত্রিক শক্তি। তাহলে আমি যদি একটু সংক্ষেপে আবার ব্রিফ করি, যে যান্ত্রিক শক্তি হচ্ছে কোনো বস্তু তার গতি অথবা তার অবস্থান পরিবর্তনের কারণে যে শক্তি অর্জন করবে কোনো বস্তু, তাকে আমরা বলি হচ্ছে যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি দুই প্রকার। ওই যে গতির কারণে একটা বস্তু গতিশীল অবস্থায় যে কাজ করার সামর্থ্য অর্জন করে, বা তার মধ্যে যে শক্তি থাকে গতিশীল অবস্থায়, তাকে আমরা বলি গতিশক্তি। আর বিভব শক্তিটা কি? বিভব শক্তি হচ্ছে কোনো বস্তুকে তার স্বাভাবিক অবস্থান পরিবর্তন করে অন্য কোনো সিচুয়েশন, মানে বাঁকাতারা করে ফেলবা, অবস্থান চেঞ্জ করে ফেলবা, তখন ওর মধ্যে যে শক্তিটা জমা থাকবে, যার মাধ্যমে ও পরবর্তীতে আবার ব্যাক আসবে, ওইটাই হচ্ছে বিভব শক্তি। বুঝা গেছে? তো আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে মেইনলি গতিশক্তিটা। আচ্ছা, তো এখন দেখো তোমার কাছে এরকম, এটা হচ্ছে ভূমি, হ্যাঁ, এখানে হচ্ছে একটা বস্তু আছে, যার ভর হচ্ছে এম। এম ভরের একটা বস্তু আছে। বস্তুটা আবার কি অবস্থায় আছে জানো? বস্তুটা হচ্ছে স্থির অবস্থায়। অর্থাৎ আমরা বলতে পারি যে ওর যে বেগ বা আদি বেগটা হচ্ছে 0। এখন আমি কি করলাম জানো? এই বস্তুটাকে এখানে ধাক্কা দিলাম, অর্থাৎ বল প্রয়োগ করলাম। কত? এফ পরিমাণ বল। এফ পরিমাণ বলটা প্রয়োগ করলাম। এই পরিমাণ বলটা প্রয়োগ করে আমি ধর কয়েক সেকেন্ড ধরে বল প্রয়োগ করছি। এখন দেখো তোমরা কিন্তু জানো যে বলের বেসিক ফর্মুলাটা কি? এফ ইকুয়াল টু হচ্ছে এম এ। এফ ইকুয়াল টু হচ্ছে কি এম এ। বলের সাথে কি ত্বরণ আছে না? ত্বরণ থাকা মানে কি একটা বস্তুর বেগ চেঞ্জ হবে, বেগ পরিবর্তন হবেই। বেগ পরিবর্তনের হারকে তো আমরা ত্বরণ বলি, তাই না? তো এখন ওর আদি বেগটা আর 0 থাকবে না। আদি বেগটা আর 0 থাকবে না, অবশ্যই হচ্ছে কি একটা বেগ প্রাপ্ত হবে। যতক্ষণ পর্যন্ত বল থাকবে ততক্ষণ পর্যন্ত ত্বরণ থাকবে। ত্বরণ যতক্ষণ থাকবে একটা বস্তুর বেগ কন্টিনিউয়াসলি বাড়তে থাকবে। আমরা ধরে নিলাম যে টি সময় পর্যন্ত ওই বস্তুটা ছিল। টি সময় পর্যন্ত আমরা বল প্রয়োগ করে বস্তুটাকে আমরা এখানে আনলাম, হ্যাঁ, অর্থাৎ বস্তুটা এখন এখানে আসছে। এখান থেকে যে এখানে আসলো, এই যে এই সময়টুকু হচ্ছে টি সময় ধরে আমরা বল প্রয়োগ করলাম। বল প্রয়োগের সময়টা, ক্রিয়াকালীন সময়টা। এই কারণে এখন কিন্তু ওর আর বেগ আর আদি বেগ 0 নাই, ও এখন একটা শেষ বেগ প্রাপ্ত হচ্ছে
শেষ বেগটা আমরা লিখলাম হচ্ছে ভি, তাই না? তার মানে এই এই জায়গা থেকে যে ও এখানে আসলো এতক্ষণ পর্যন্ত কিন্তু একটা ত্বরণও প্রযুক্ত হচ্ছিল, একটা ত্বরণও প্রযুক্ত হচ্ছে বলটার কারণে। ঠিক আছে, এই বলটার কারণে একটা ত্বরণ প্রযুক্ত হচ্ছে। তো এখন দেখো এই বস্তুটাকে এখান থেকে যে এখানে তুমি নিয়ে আসলা, এটা কিন্তু তুমি দিছো বল, সরি আমি সরি আমি দিছিলাম, তাই না? এই বলটা যে আমি দিলাম, আমার বলটার কারণে বস্তুটা এখান থেকে যে এখানে আসলো, এই এটা কি একটা সরণ ঘটলো না? দেখো তো এখান থেকে যে এখানে আসলো, এই সরণ ঘটলো না? তাহলে দেখো বল প্রয়োগ হইলো, সরণ হইলো, তাহলে আমি অবশ্যই কাজ করলাম। তাহলে এই দেখো আমাদের এই কৃত কাজ, এই কৃত কাজটুকু কত বলো তো? এই কৃত কাজ এটা কত বলো? এই কৃত কাজটুকু আসবে হচ্ছে আমাদের এফ আর এস, এফ আর এস। বুঝা গেছে? এখন দেখো এইখানে বস্তুটা স্থির ছিল, ক্রমাগত আমি বল প্রযুক্ত করলাম টি সময় ধরে, যেন এস সরণ হইতে থাকে হইতে থাকে হইতে থাকে হইতে হইতে এইখানে যে আসলাম, এইখান থেকে শুরু করে আমি যে এখানে আসলাম, এখন ওর মধ্যে একটা বেগ আছে, অর্থাৎ এখন গতিশীল। এখন ওর মধ্যে কি আছে বলতো? গতিশক্তি আছে। এখন ওর মধ্যে কি আছে? গতিশক্তি আছে। এই গতিশক্তিটুকু কত, এটাই তো আমাদের প্রশ্ন। এই গতিশক্তিটুকু কত? এই যে এই জায়গাটাতে ওর গতিশক্তি কত, কিভাবে বের করব? এইখানে বলতো ওর মধ্যে কোনো শক্তি ছিল? যখন জিরো ছিল গতিশক্তি ছিল? ছিল না। এরপরে কি এমন হইলো যে ওর মধ্যে শক্তি চলে আসছে? শক্তি তো কাজ। এই যে শক্তি চলে আসছে, কি এমন হয়েছে? বিষয়টা হচ্ছে আমি কাজ করছি না। কি কাজ? যে বল প্রয়োগ করে যে এখানে যে এখানে আসছি, আমি কাজ করছি না? আমার কৃত কাজটা ওর মধ্যে এখন এই যে গতিশক্তিতে রূপান্তরিত হয়ে গেছে। আমার কৃত কাজের কারণে এই যে ওর কাছে এখন কি গতিশক্তি আছে না এই মুহূর্তে? এই মুহূর্তে এই গতিশক্তিটা কেন? কারণ আমার কৃত কাজের কারণে। বুঝা গেছে যে আমি বললাম না শক্তির তো ধ্বংস নাই, শক্তির সৃষ্টি নাই। হুট করে একটা বস্তু কাজ শক্তি প্রাপ্ত হচ্ছে, কোনো না কোনো জায়গা থেকে পাচ্ছে, ও এইখানে যে গতিশক্তি প্রাপ্ত হচ্ছে আমার কারণে। বুঝা গেছে? আমি ওকে শক্তি দিচ্ছিলাম। তাহলে এই যে কৃত কাজটুকুই, এটাই কি বলতো ওদের? এই বস্তুটার গতিশক্তি। তাহলে এই বস্তুর গতিশক্তি, এই গতিশক্তিটুকু, এই যে ও যে ওই মুহূর্তে গতিশক্তিটা প্রাপ্ত হচ্ছে, এটা আসলে কিছুই না, এই আমার কৃত কাজ অর্থাৎ এফ এস। তো এই এফ এর মানটা কত বলতো? এম এ এস। এফ ইকুয়াল টু কি এম এ না? এম এ এস। তোমাকে বস্তু ভর দেওয়া আছে, ঠিক আছে, ভালো কথা। ত্বরণটুকু তো একটু বের করে দেখাও তো, ত্বরণটুকু একটু বের করে দেখাও। ত্বরণ আমরা এখন কিভাবে বের করবো? দেখো দেখো তুমি এই বস্তুর আদিবেগটা জানো, দেখো জিরো। ত্বরণটাই তো আমরা বের করতে চাচ্ছি। তো সরণ হয়েছে কতটুকু? এই যে এই এস তো তুমি লিখছো, এসটা কি সরণ, তাই না? তাহলে এই যে সরণ, এই সরণটুকু লিখছো এস। আর এখানে হচ্ছে একটা শেষ বেগ প্রাপ্ত হচ্ছে। কি প্রাপ্ত হচ্ছে? একটা শেষ বেগ প্রাপ্ত হচ্ছে, যেটা হচ্ছে ভি। এখন কথা হচ্ছে এই ত্বরণটুকু কত? এই হোয়াট ইজ দ্য ভ্যালু অফ অ্যাক্সিলারেশন? এখন আমরা জানি যে যে কোনো তিনটা গতি রিলেটেড যে কোনো তিনটা ডাটা তুমি যদি জানো, আর একটা ডাটা বের করা যায়। তো তুমি এখানে এস সরণটুকু যে বুঝাচ্ছ যে এস, এটা তার মানে একটা জানা ভ্যালু হইতে পারে, মানে মান দেওয়া থাকতে পারে প্রশ্নে। শেষ বেগ প্রাপ্ত হচ্ছে, এটাও তুমি কোনো না কোনো ভাবে জানো, বা প্রশ্নে কোনো না কোনো হিন্টস দেওয়া থাকবে। তো এখন দেখো ত্বরণ তুমি কিভাবে লিখতে পারো? আমরা জানি যে ভি স্কোয়ার ইকুয়াল টু কি বলতো? ইউ স্কোয়ার প্লাস 2a এস। এই ফর্মুলাটা জানি। কেন এই ফর্মুলাটা নেব? কারণ আমাদের এই ডাটাগুলো আছে, অন্যান্য এখানে তো টি নাই যে আমরা যে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ টি স্কোয়ার এগুলোতে যাব, টি তো নাই, তাই না? হ্যাঁ টি আমি বলছি যে বল প্রয়োগ, বাট টি ডাটাটা দেওয়া নাই। মানে বল আর সরণ দেওয়া থাকলে টি দেওয়া থাকবে না, স্বাভাবিক। এখন দেখো এখান থেকে তুমি দেখো তো এর মানটা কি লিখতে পারো? এই আদিবেগটা কিন্তু তোমার জিরো, বস্তুটা কি ছিল বলো তো? স্থির ছিল। তাহলে তুমি লিখতে পারো যে এই ভি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 2as। তাহলে এখান থেকে তুমি লিখতে পারো এ হচ্ছে কি ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2s, ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2s। এই ডাটাটা বসাও। এম এ মানে কি বলতো? ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2s, আর এই হচ্ছে এই s। এখন দেখো এস এস কাটাকাটি, যে তুমি এটাকে দেখো সাজিয়ে লিখলে এটা হবে হাফ এম ভি স্কোয়ার। আর এটাই হচ্ছে আমাদের গতিশক্তির ফর্মুলা।
দেখো এটা হচ্ছে আমাদের গতিশক্তি। গতিশক্তি আমাদের কি আসবে বলো তো? একটা বস্তুর গতিশক্তি আসবে হাফ এম ভি স্কোয়ার। যে মুহূর্তটাতে তুমি ওর গতিশক্তি বের করতে চাও ওই মুহূর্তটাতে খালি তোমার বেগ জানতে হবে। ধর আমি এই মুহূর্তে ওর গতিশক্তি জানতে চাচ্ছিলাম, আমার এখানে ওর বেগটা জানতে হবে খালি। ঠিক আছে, এইখানে ওর বেগটা কত, ওর ভর আর ওই বেগের বর্গ গুণ করে অর্ধেক করলেই গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার। বুঝে গেছে? এটা কিন্তু মাথায় গেছে নাও, গতিশক্তি মানে কিন্তু হাফ এম ভি স্কোয়ার। যেমন দেখো একটা এক্সট্রা ফিল বাই ইস্ট্রা ফিল, এটা তোমাদের একটা টপিক যেখানে আমি তোমাদের এক্সট্রা ম্যাথ করাই তোমাদের টপিকগুলো বোঝানোর জন্য। যে এখানে দেখো একটা বস্তু স্থির অবস্থায় আছে, অর্থাৎ তার আদি বেগটা তুমি অলরেডি জানো 0, যার ভর হচ্ছে 5 কেজি অর্থাৎ এম। বস্তুটি 10 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হইলো। দেখো ফার্স্ট অফ অল এখানে একটু এক্সপ্লেন করি। এখানে গতিশক্তি বের করতে বলছে, ভালো কথা, তুমি কে এর ফর্মুলা মাত্র শিখছো। কে হচ্ছে কি হাফ এম ভি স্কোয়ার। কে এর ইকুয়ালটা হচ্ছে কি হাফ এম ভি স্কোয়ার, তাই না? তো তুমি সূত্র খাটায় বের করে ফেলো, ভালো কথা, বাট আমি একটু আরেকটু ফিল করাই তোমাদেরকে বা বোঝানোর চেষ্টা করি। একটা বস্তু দেখো স্থির ছিল, তোমরা জানো জড়তা নামে একটা টার্ম শিখছো। একটা বস্তু চিরকাল যে অবস্থায় থাকে সে অবস্থায় থাকতে চায়, তাই না? যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকতে চায়। স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চায়, গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকতে চায়। এটাই তো আমাদের স্থির জড়তা গতি জড়তা, তাই না? তো এই বস্তুটা স্থির ছিল, ও নিজের থেকে কিন্তু গতিশীল হবে না। বাট কি এমন হলো যে ও 10 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হচ্ছে, বেগ কি চেঞ্জ হয়েছে না? চেঞ্জ হয়েছে মানে অবশ্যই ওর মধ্যে বল প্রয়োগ করা হয়েছে। বলের কাজটাই তো এইটা, বল প্রয়োগ করা যেহেতু হচ্ছে, তার মানে ওর কিন্তু একটা কাজ করা হইলো ওর উপর একটা কাজ করা হয়েছে। দেখো বস্তু বেগ 0 থেকে একটা বেগ হয়েছে 10, অবশ্যই স্মরণ হয়েছে, স্মরণ না হইলে বেগ হইতো? যদি ও নাই সরতো তাই তো স্থির তো স্থিরই আছে, তাই না? দেখো একটা বস্তু ধরো এরকম স্থির, বল প্রয়োগ করার পরে ওর এখনো বেগ 0ই, এর মানে তো ওর নড়েই নাই, স্মরণ হয় নাই, বাট বেগ হয়ে গেছে অ্যাটলিস্ট কিছু না কিছু, তার মানে অবশ্যই মুভমেন্ট হয়েছে। তো বল হয়েছে, স্মরণ হয়েছে, তাহলে কাজ করা হয়েছে বস্তুটার উপর। এই কাজ কে করছে? তুমি, মানে যে আর কি বল প্রয়োগ করছে, তুমি বা আমি। ঠিক আছে, যে বল প্রয়োগ করবে সেই এই কাজটুকু করলো। তো বল প্রয়োগ করতে করতে ও যখন 10 মিটার পার সেকেন্ড হইলো, তো এতক্ষণ পর্যন্ত একটা কাজ করা হইলো, এই কাজটাই কিন্তু ওর মধ্যে গতিশক্তি হিসেবে থাকবে। এই কাজটা কিন্তু ওর মধ্যে কি গতিশক্তি হিসেবে থাকবে। তাহলে এই যে জাস্ট এখন গতিশক্তি বের করতে বলছে, আমাদের কাছে সুন্দর মতন দেখো ভর দেওয়া আর দেওয়া, বলতো বেগ দেওয়া, তা আমরা জাস্ট হাফ এম ভি স্কয়ার করে ফেললেই হয়ে যাবে। তাহলে এই হাফ এম এর মান কত বলতো 5, আর ভি স্কয়ার কত, যে 10 স্কয়ার। এটা কি লিখবে? এস এককে জুল লিখবা। দেখো এটা কত আসছে, এটা হচ্ছে 250 জুল। তোমাকে যদি প্রশ্নটা ইচ্ছা করে একটু ঘোরায় বলতো যে দেখো একটা বস্তু স্থির অবস্থা থেকে 5 মিটার 5 কেজি ভর, হ্যাঁ, ও 10 মিটার পার সেকেন্ড প্রাপ্ত হইলো, তুমি কতটুকু কাজ করলা? তোমাকে কিন্তু প্রশ্নটা এভাবে ঘুরে বলতে পারতো, তুমি কতটুকু কাজ করছো। বিষয়টা হচ্ছে তুমি কতটুকু কাজ করছো, তো তুমি বলতে পারো যে এখানে তো বল দেওয়া নাই, স্মরণ দেওয়া নাই, কাজ কিভাবে বের করবা, তাই না? কাজ কিভাবে বের করতা? বল দেওয়া নাই, স্মরণও দেওয়া নাই, কাজ কিভাবে বের করতা? এটাই যে তুমি 10 মিটার পার সেকেন্ড যখন হচ্ছে 10 মিটার পার সেকেন্ড ওর গতিশক্তিটা বের করবা। ওর গতিশক্তি কোথা থেকে আসছে? তুমি কাজ করছো দেখেই তো বের করতে পারছো, ওর মধ্যে আসছে। তুমি কাজ করছো দেখেই তো ওর মধ্যে আসছে। এটাই তাহলে অ্যান্সার। তো এটা বলে দিছে গতিশক্তি, এই জন্য ডাইরেক্ট করে ফেলছো। ইভেন যদি এভাবে পেঁচা বলতো যে তুমি কতটুকু কাজ করলা, তাহলে ওই মুহূর্তে ওর গতিশক্তিটাই হচ্ছে কি তোমার কাজ। বুঝে গেছে? নাহলে ওর মধ্যে কোথা থেকে শক্তি আসছে? আসতো না তো। আচ্ছা দেখো আরো কিছু অঙ্ক করতে করতে তোমাদের ক্লিয়ার হবে। এখানে বলা হচ্ছে যে একটা 20 কেজি বস্তু ভূমি হতে 5 মিটার উচ্চতা থেকে স্থির অবস্থা হতে পতিত হলো। কি কি বললো? একটা বস্তু এরকম কি আছে বলতো, ভূমি থেকে ধরো এরকম উচ্চতা আছে, একটা হাইটে আছে, এই হাইটটুকু হচ্ছে তোমরা জানো যে 5, এই হাইটটুকু হচ্ছে 5 মিটার। এইখান থেকে একটা বস্তু আর কি পড়ে যাবে। এই বস্তুটা দেখো উচ্চতা স্থির অবস্থা হতে পতিত হবে। শোনো, একটা বস্তুকে যখন উপর থেকে ছেড়ে দেওয়া হবে, ঠিক আছে, উপর থেকে যখন বিনা বাধায় পড়বে, তো তখন ওইগুলার আদিবেগ থাকবে 0। ঠিক আছে, এই যে ছেড়ে দিচ্ছি না, আদিবেগটা 0 ছিল। এমন না যে আমি শুরু থেকেই বেগ দিয়ে দিচ্ছি, এমন না। ঠিক আছে, এই জিনিসগুলো মাথায় রাখবা। স্থির অবস্থা থেকে পড়তেছে এই কথাটা বলে দিচ্ছে, বাট নর্মালি জাস্ট বলে যে একটা বস্তু পতিত হলো, এর মানে স্থির অবস্থা থেকে পতিত হয়েছে, এই কথাটা এভাবে বলা থাকবে না। তার মানে তুমি অলরেডি জানো ওর আদিবেগ কত, দেখো তো 0। আর একটা জিনিস তুমি জানো, উপর থেকে নিচে পড়তেছে কিসের কারণে?
কেন উপর থেকে নিচে আসতেছে? এটা কিন্তু আমাদের নিউটন আবিষ্কার করে গেছে, তাই না? গ্র্যাভিটির কারণে ও নিচে পড়বে। তো এখানে অভিকর্ষ ত্বরণ কাজ করতেছে। অভিকর্ষ বল আছে, বল আছে মানে ত্বরণ আছে, ওই ত্বরণটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ, যেটা হচ্ছে 9.8। তুমি অলরেডি দুইটা ডাটা জানো, ওর উপর আদিবেগ কত আর ওর উপর কত ত্বরণ কাজ করতেছে সেটা তুমি জানো। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে ও আরেকটা ডাটা জানো, ওর ভরটাও তুমি জানো। এই বস্তুটার ভর হচ্ছে 20 কেজি। এখন প্রশ্ন হচ্ছে বস্তুটা যখন ভূমিতে পৌঁছায়, উপর থেকে পড়তে পড়তে তো নিচে আসবেই, এই মুহূর্তটাতে ওর গতিশক্তি কত? এখানে ওর গতিশক্তি কত? ফার্স্ট অফ অল, একটা বস্তু যখন উপরে ছিল ওর আদিবেগ কত? 0 ছিল। ওর কোনো গতিশক্তি আছে? নাই। গতি না থাকলে তো গতিশক্তি নাই, 0। বেগ বসাও যে হাফ ইন্টু ভর ইন্টু বেগের বর্গ, বেগ 0 হলে তো গতিশক্তি 0, তার মানে ওর এখানে গতিশক্তি নাই। এখানে নিচে ত্বরণ কাজ করতেছে, নিচে ত্বরণ কাজ করতেছে দেখে ওই দিক বরাবর আস্তে আস্তে ওর বেগ বাড়তেছে, বেগ বাড়তেছে বাড়তেছে। তার মানে কিন্তু ওর যত নিচে আসবে ওর কিন্তু বেগ যেহেতু ক্রিয়েট হচ্ছে বা ইনক্রিজ হচ্ছে, ওর কিন্তু গতিশক্তি তৈরি হচ্ছে বা বাড়তেছে। এই যে গতিশক্তি বাড়তেছে 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 বাড়তেছে, এইখানে কি ওর বেগটা সর্বোচ্চ না? মাটিতে সর্বোচ্চ বেগে আঘাত করবে। মানে সর্বোচ্চ বলতে কি এই অবস্থান আর এই অবস্থানের মধ্যে, এখানে তো বেগ নাই। এই যে আস্তে আস্তে বেগ বাড়তেছে 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 বাড়তেছে, এখানেই তো সবচেয়ে বেশি বেগে আঘাত করবে। অর্থাৎ এইখানে কিন্তু সর্বোচ্চ গতিশক্তি, এখানে কিন্তু সর্বোচ্চ কি হবে বলতো? গতিশক্তি হবে। আগে তো ছিলই না, তাই না? এখন এই গতিশক্তিটুকু তোমার কাছে জানতে চাইছে। তো গতিশক্তি যেহেতু জানতে চাইছে, ভালো কথা। এই ই কে কত কি হবে বলতো? হাফ এম ভি স্কয়ার করে দিবা, শেষ। ই কে হাফ এম ভি স্কয়ার করে দিবা, কাহিনী শেষ। জাস্ট তোমার কি জানতে হবে? বেগটা জানতে হবে, অর্থাৎ এইখানে ওর বেগটা কত, এইটা তোমাকে এখন জাস্ট বের করতে হবে, বুঝছো? তুমি দেখো তিনটা ডাটা জানো, মানে অঙ্ক করার, দেখো আদিবেগ জানো, ত্বরণ জানো, আর কতটুকু পথ অতিক্রম করলো, উপর থেকে নিচে আসছে কতটুকু, 5 মিটার, মানে এস জানো। তাহলে দেখো তুমি ভি বের করতে পারবা না? কি? দেখো আদিবেগ ইউ হচ্ছে কত বলো তো? 0 মিটার/সেকেন্ড। এটা দেখো অভিকর্ষ ত্বরণ, (9.8 মিটার/সেকেন্ড স্কয়ার). এখন দেখো উচ্চতা লিখতে পারো বা সরণও লিখতে পারো বা অতিক্রান্ত দূরত্ব লিখতে পারো, কোনো ব্যাপার না। এস দিতে পারো, এইচও দিতে পারো, 5 মিটার। তাহলে বলো তো যে ভূমিতে বেগ, এই বেগটা কত বলো? এইটা তাহলে আমাদের দেখো আমরা কি করবো, যে ভি স্কয়ার ইকুয়াল টু কি বলতো? ইউ স্কয়ার প্লাস 2gh, এটা দিয়ে করে ফেলবো। তো এখান থেকে দেখো ইউ কিন্তু 0, তাহলে ইউ স্কয়ারও 0, তাহলে ভি স্কয়ার ইকুয়াল টু কি লেখা যায়? 2 ইন্টু 9.8 ইন্টু উচ্চতা কত? 5। এখন দেখো তোমরা তাহলে ভাবো যে ভাইয়া ভি লাগবে, যেহেতু ভিটা কি রুট করে ফেললেই হয়ে যাবে, বাট না, তুমি এখানে রুট করো না, বিশ্বাস করো, রুট করো না। তোমার এই ডাটাটুকু কত আসে এটা বের করো আগে। 9.8 তো, আচ্ছা না, এটা আসবে, দশমিক উঠে যাবে খালি, ইন্টু 10, 98। এই এককটা একটু লেখো, বিশ্বাস করো। বেগের একক মিটার/সেকেন্ড, বাট এটা তো স্কোয়ারে আছে, তাহলে এই যে একককেও স্কোয়ারে লিখে দিবা। বিষয়টা হচ্ছে তুমি এখানে কষ্ট করে ভি বের করবা রুট ওভার করে, বাট আবার গতিশক্তির মধ্যে দেখো ভি স্কোয়ার আছে, দেখো গতিশক্তির মধ্যে আবার কি ভি স্কোয়ার আসছে, ওইখানে আবার বর্গ করতে হবে। তো এত কষ্ট কিসের? তুমি ভি, তোমাকে তো এই প্রশ্ন বলে নাই যে শেষ বেগ কত, মাটিতে কত বেগ আঘাত করবে, এটা বের করতে বলছে না। তোমার ভি বের করার টেনশন নাই, তুমি ভি স্কয়ার বের করছো, একটু থাকো। পরের লাইনে তুমি কি করবে বলো তো? পরের লাইনে তুমি এখানে লেখা ফেলো যে সুতরাং গতিশক্তি ইকুয়াল টু হচ্ছে হাফ এম ভি স্কয়ার। হাফ এম এর মান কত? 20 কেজি, তাই না? আর ভি স্কয়ারের পুরো মানটা আমরা বের করছি 98। আর এই যে এই টোটালটা আমরা কিসে পাবো? জুল, তাই না? কাজের একক বা শক্তির একক কি ছিল? জুল। তাহলে এটা কত আসে দেখো, 0.5 20 ইন্টু 98, এটা আসে 980 জুল। 980 জুল। তোমরা বুঝতে পারতেছো? গতিশক্তি বের করতে বলবো, ওই মুহূর্তে কি বেগটা জানলেই হবে, তাহলে গতিশক্তি হাফ এম ভি স্কয়ারতে আমরা করে ফেলতে পারবো। বুঝে গেছে? আচ্ছা দেখো 3 নম্বর প্রশ্ন। একটা 12 কেজি বস্তু স্থির অবস্থায় আছে, এর উপর 10 নিউটন মানের বল 3 সেকেন্ড সময় ধরে প্রয়োগ করা হলো, কৃত কাজ কত? কি কি বুঝাইলো বা কি কি বললো? 12 কেজি একটা বস্তু কি আছে বলতো? স্থির অবস্থায় আছে।
এই হচ্ছে 12 কেজি একটা বস্তু, এই হচ্ছে আদিবেগ কত 0 মিটার পার সেকেন্ড। এখন 10 নিউটন মানের বল তুমি কি করবা, এর উপর 3 সেকেন্ড সময় ধরে প্রয়োগ করবা। দেখো এখানে এফ কত প্রয়োগ করতেছো, 10 নিউটন। তাহলে কি ওর 3 সেকেন্ড ধরে বল প্রয়োগ করতেছো, তাহলে ও আদিবেগ থেকে চেঞ্জ হয়ে কিছু একটা বেগ প্রাপ্ত হবে, কারণ বল মানে তো ত্বরণ, ত্বরণ মানে বেগ চেঞ্জ হবে। তো আমরা চিন্তা করলাম ও এখান থেকে মুভ করে ওইখানে আসছে, ঠিক আছে, আমরা এটা চিন্তা করলাম। তাহলে এইটা কি ওর বলতো সরণ। তো এখানে আর কত সময় ধরে বল প্রয়োগ করা হয়েছে এটা মাথায় রাখো, 3 সেকেন্ড। কিন্তু এই যে ওর এখান থেকে যে এখানে আসছে, এখানে আসতে ওর সময় লাগছে 3 সেকেন্ড। তো এখন বলা হচ্ছে কি ওর কৃত কাজ কত, মানে কার কৃত কাজ বলে নাই, অবশ্যই যে বল প্রয়োগ করছে তার কৃত কাজ কত। এখন দেখো এই কৃত কাজটুকু কিভাবে বের করবো। বল প্রয়োগ করা যেহেতু হচ্ছে 3 সেকেন্ড ধরে, তার মানে ওর কি বেগ প্রাপ্ত হচ্ছে না বেগ প্রাপ্ত হচ্ছে। এই বেগ প্রাপ্ত হইতে 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 ওর আদিবেগটা হইতে 0 থেকে এখানে কি একটা বেগ হয়ে যাবে, আর ভর তো ভর থাকবেই। তো এইখানে দেখো যখন এখন যেহেতু এখানে ওর একটা বেগ আছে, এখানে তুমি কি করতে পারবা বলো তো, তুমি কিন্তু এখানে ওর গতিশক্তি বের করতে পারবা। এই জায়গাটাতে কি করতে পারবা, সুন্দর মতন চাইলেই তুমি এই যে ভর জানো বেগ জানো, এখান থেকে তুমি কিন্তু ওর গতিশক্তি ইজিলি বের করতে পারবা। বলতো এই গতিশক্তিটুকু কোথা থেকে আসছে, যে বল দিচ্ছে তার কৃত কাজের ফল, তাই না? যে বল দিচ্ছে তার কৃত কাজের ফল, এই ফলটাই ওর গতিশক্তি। তার মানে তুমি যদি এখানে ওর গতিশক্তি বের করো, ওইটাই তোমার কৃত কাজ, ওইটাই কি হয়ে যাবে বলতো, কৃত কাজ হয়ে যাবে। তার মানে গতিশক্তি বের করো, বাট আমার তো ভিটা জানতে হবে, কারণ হাফ এম, এম এর মানটা দেওয়া 12 কেজি, বাট ভি স্কোয়ার ভিটা তো জানতে হবে। এখন ভি কিভাবে জানবো, ভি জানার কিভাবে, কিভাবে কি জানা যায়, এখানে টি দেওয়া 3 সেকেন্ড, স্মরণটা দেওয়া নাই, তাই তো। তো আদিবেগ জানো, আচ্ছা বল জানো টি জানো, তোমাদের দেখো আমি এটা শিখেছিলাম যে যেহেতু তুমি বল প্রয়োগ করতেছো, বলের সংজ্ঞা কি ছিল, ভরবেগ পরিবর্তনের হার। এইখানে দেখো ভরবেগ কত 0, ভর আর বেগ কত 0 হবে, ভর 12 বেগ 0, তো ভরবেগ 0। এখানে দেখো বেগটা 0 না, এই যে ভরবেগ চেঞ্জ হচ্ছে না, কেন চেঞ্জ হচ্ছে, এটা নিউটনের দ্বিতীয় সূত্র, ভরবেগ পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। তো ওইখান থেকে দেখো তোমাদের আমি শিখেছিলাম যে বল আর সময় থাকলে এভাবে তোমরা একটু অঙ্ক করবা, যে বল আর সময় এটা কি হবে, বলের ঘাত, এটা কি হয় বলতো, ভরবেগ পরিবর্তনের হার, সরি ভরবেগের পরিবর্তন, বলের ঘাত ইকুয়াল টু হচ্ছে ভরবেগের পরিবর্তন। তো এখান থেকে দেখো তো বল জানো টি জানো এম জানো, ইউ কত 0, তাহলে তুমি কি লিখতে পারো বলতো, এফ টি ইকুয়াল টু কি লেখা যায় বলতো, এম ভি, কেননা কি বলতো ইউ 0। তাহলে এখান থেকে দেখো তো এই যে 3 সেকেন্ড ধরে তুমি বল প্রয়োগ করে ও যে কত বেগ প্রাপ্ত হবে বলতো, এফ টি ডিভাইডেড বাই এম। এগুলা কিন্তু ওই যে তোমাদের এই চ্যাপ্টার শুরুর আগে গতি রিলেটেড যে কথাবার্তা বা একটা দুইটা ক্লাস ছিল ওইখানে কিন্তু আমি করাইছিলাম। তো চলো আমরা এটা বের করে ফেলি, এই ভিটা কত, এফ কত বলো, এফ হচ্ছে 10 নিউটন, টি কত বলো, 3 সেকেন্ড ধরে এই বলটা প্রয়োগ হয়েছে, কত কেজি বস্তুর উপর 12 কেজি। তাহলে দেখি তো ওর এখন বেগ কত আসবে, 10 ইন্টু 3 ডিভাইডেড বাই 12, তাহলে এটা আসবে হচ্ছে 2.5 মিটার পার সেকেন্ড। যেহেতু 2.5 মিটার পার সেকেন্ড তুমি এখন জানো ওর কি বলতো এই জায়গাটার বেগটা, তাহলে এখন এখানে ওর গতিশক্তি কত বলতো, সুতরাং গতিশক্তি কে এভাবে লিখতে পারো, 3 সেকেন্ড পর গতিশক্তি এভাবে লিখতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে এটা লেখা যাবে হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার, অর্থাৎ হাফ এম কত 12 আর বেগ কত আসছে 2.5, তাই না, 2.5 স্কোয়ার। এটা দেখো কত, হাফ 12 ইন্টু 2.5 স্কোয়ার, এটা আসছে 37.5 এত জুল, বুঝে গেছে। আর এই গতিশক্তিটাই কৃত কাজ, বুঝতেছো তোমরা। ধরো এই এটা আমি গতিশক্তি দিয়ে করলাম, জানো এটা ভাবে না করে অন্যভাবে করা যেত, অন্যভাবে করা যেত কিভাবে, আমি এখানে একটু শর্ট ভাবে করি, ঠিক আছে। ফিজিক্স না, ফিজিক্স না ম্যাথ না মিলতে হবে, একটা থিওরি ঠিক থাকলে, তোমার যদি থিওরি ঠিক থাকে তোমার ম্যাথ মিলবেই, তুমি যেভাবে ম্যাথ পাও না কেন। ফার্স্ট অফ অল বের করতে বলছে কাজ, কাজের সূত্র হচ্ছে বল ইনটু সরণ। কেন বল ইনটু সরণ লিখলে, কারণ তোমাকে বল দিয়ে দিছে 10 নিউটন, তো তুমি এখানে লিখবা 10। এখন খালি জানতে হবে এই সরণটুকু কত, এই যে এখান থেকে যে এখানে আসলো বস্তুটা, তুমি যে ধাক্কা দিয়ে নিয়ে আসলা,
কতটুকু স্মরণ, সরি, কতটুকু স্মরণ ঘটাইলা বলো, এই স্মরণটুকু জানতে হবে। এই স্মরণটুকু তুমি এখন কিভাবে বের করবা? তুমি খালি জানো বস্তুর আদিবেগ 0। আচ্ছা, এই কত সময় ধরে বল প্রয়োগ করছো বলো তো? 3 সেকেন্ড ধরে। তোমার জানতে হবে এস। দেখো দুইটা ডাটা, আরেকটা ডাটা তোমার জানতে হবে। আরেকটা ডাটা তুমি কিভাবে জানতে পারো? ওই যে বল তুমি জানো যে আবার বল 10 নিউটন বল, তাহলে দেখো এ ইকুয়াল টু কত আসবে দেখো তো। এ ইকুয়াল টু আসছে F/m। এটা দেখা যায় কিনা? দেখা যাচ্ছে না, এখানে দেখাই। এ ইকুয়াল টু আসবে হচ্ছে আবার F/m, অর্থাৎ বল আর ভর তুমি ভাগ দিলেই পেয়ে যাবে কি বলো তো, ত্বরণ। তো এখান থেকে তাহলে তুমি লিখতে পারো এই ত্বরণটা আসবে হচ্ছে কি 10/12। 10/12 ইকুয়াল টু কত দেখো, 5/6। 5/6, হ্যাঁ দেখা যায়। তাহলে এখান থেকে তুমি দেখো স্মরণ বের করে ফেলতে পারবে না? স্মরণ ইকুয়াল টু কি আসবে বলো তো, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। স্মরণটা কোথায় আসবে এটা লিখে দেখি। স্মরণ তুমি পেয়ে যাবে হচ্ছে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। ইউ তো 0, তাহলে তুমি পেয়ে যাবে কি হাফ এ টি স্কোয়ার। এই হাফ এর মান কত আসলো জানি, 5/6, আর টি স্কোয়ার মানে কত, 3 সেকেন্ড ধরে, তো তাহলে পেয়ে যাবে 9। তো দেখো এটা কত আসে, 0.5, 5/6, এটা আসবে হচ্ছে 3.75 এত মিটার। তাহলে বলো যে কাজ, ও এটা তো ওই পাশেই করতেছিলাম তাই না? তাহলে এইটা ইকুয়াল টু এখানে খালি বসে দাও। তাহলে আমাদের এস কত আসছে, আমাদের 3.75। তাহলে 3.75 দেখো তো, 10 দিয়ে গুণ করে দেখো, ইন্টু 10, এই যে 37.5, ওইটাই। বুঝছো? যে যেভাবে করো কনসেপ্ট কিন্তু একই। আই হোপ তোমরা বুঝতেছো জিনিসগুলো, না বুঝলে অবশ্যই বলবা। দেখো এটা কি শেষ মতের আগেরটা? ও এটা এসডব্লিউ, আর এটা 4 নম্বরটা। এটা হচ্ছে একটা 10 কেজি ভরের বস্তু 5 মিটার/সেকেন্ড বেগে গতিশীল। খেয়াল করো, এতক্ষণ পর্যন্ত তোমাদেরকে কি দিচ্ছিলাম, একটা বস্তু স্থির ছিল, একটা বস্তু স্থির ছিল। এখন তোমাকে কি দেওয়া বলো তো, একটা বস্তু গতিশীল। বোঝা গেছে? একটা বস্তু কি গতিশীল। এইদিকে কত বেগে গতিশীল দেখো তো, আদিবেগটা কত, 0 না কিন্তু এবার 5 মিটার/সেকেন্ড বেগে গতিশীল। তো তোমাকে আগে বলি, একটা বস্তু যখন গতিশীল হয়, আমরা এখানে ধরে নিচ্ছি এখানে কোনো ঘর্ষণ বল নাই, বাতাসের বাধা নাই, হ্যান ত্যান। তো এরকম এই বাহ্যিক কোনো বল বাধা এগুলো না থাকলে একটা বস্তু চিরকাল যে অবস্থায় আছে সে চিরকাল সেই অবস্থায় থাকতে চায়। স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চায়, গতিশীল বস্তু চিরকাল কিন্তু গতিশীল থাকতে চায়। তো একটা বস্তু যেহেতু এদিকে 5 মিটার/সেকেন্ড বেগে গতিশীল, তুমি কিছু না করলে, তুমি কোনো পাকনামি না করলেও 5 মিটার/সেকেন্ড বেগেই গতিশীল থাকবে। বাট বলা হচ্ছে কি, তুমি 10 নিউটন বল প্রয়োগ করলা, 10 নিউটন বল তুমি কি করলা, প্রয়োগ করলা, এখানে কি করলা, ধাক্কা দিলা। বেচারা 5 মিটার/সেকেন্ড বেগে গতিশীল ছিল, তুমি উল্টা কি করলা, ধাক্কা দিলা। কত, 10 নিউটন বলে। তো এখন কি ওর বেগ কি হবে, আমরা জানি বলের মধ্যে আছে ত্বরণ। ত্বরণ মানে কি, বেগ পরিবর্তন করবে। যেহেতু বেগ পরিবর্তন করে দেখো কত হয়ে গেছে, 5 থেকে 8 হয়ে গেছে, তাই না? একই দিকে বুঝাচ্ছে, তার মানে ও যেদিকে গতিশীল ছিল তুমি ওই দিকে ধাক্কা দিছো, ও আরো বেশি বেগ প্রাপ্ত হয়েছে। ঠিক আছে, আরো বেশি বেগ প্রাপ্ত হয়েছে। অর্থাৎ এইখানে দেখো ওর ভরটা একটু লিখে রাখো, 10 কেজি। এই কারণে ও ধরো যে বল প্রয়োগ করলা যে তুমি, এরপর বল প্রয়োগের কারণে ও এখানে কত বেগ প্রাপ্ত হচ্ছে দেখো তো, ও এখানে বেগ প্রাপ্ত হচ্ছে 8 মিটার/সেকেন্ড। দেখো বেগ বেড়ে গেছে না? এখন কথা হচ্ছে কাজ কত, তুমি কতটুকু কাজ করলা, তুমি বল প্রয়োগ করছো না? বলো, তুমি বল প্রয়োগ করছো না? আচ্ছা, তুমি যেহেতু বল প্রয়োগ করছো তাহলে তুমি কাজ করছো, কারণ ও স্মরণ হয়েছে, তাই না? স্মরণ হয়েছে, যেহেতু গতিশীল অবস্থায় আছে, স্মরণ হয়েছে, বল হয়েছে, স্মরণ হচ্ছে, অবশ্যই কাজ আছে, এই কাজটুকু বের করে দাও। এখন কথা হচ্ছে কিভাবে বের করবো, কিভাবে বের করবা? দেখো কোনো কমপ্লিকেটেড কিছু না, বাট আমি এখন তোমাদেরকে বলতেছি কমপ্লিকেটেড কিছু না, বাট আমি বিশ্বাস করো আমাকে ক্লাস 9 এই ম্যাথ দিলে আমি পারতাম না। বিশ্বাস করে আমি পারতাম না, কারণ আমি এই কনসেপ্ট শিখছি ইন্টার উঠার পর। ভয় পাও না, আমি আগে একটু বলি তাহলে বুঝতে পারবা। যে এখানে দেখো, এখানে তাহলে দেখো আদিবেগ আছে আর ভর জানো, তাহলে দেখো তো এখানে তুমি ওর গতিশক্তি বের করতে পারবে না? এটাকে আমরা বলি হচ্ছে আদি গতিশক্তি। ধরো আমরা লিখলাম ই কে 1,
ওর শুরুতে একটা গতিশক্তিতে ছিল, ও যেহেতু একটা শুরুতেই বেগে ছিল, ও শুরুতেই ওর শক্তি ছিল, ওই শক্তি কোথা থেকে আসছে, কে দিছে, এগুলো দেখার বিষয় না। বাট তুমি বল প্রয়োগ করে ওর বেগ বাড়াই দিছো, তো এখন বেগ বাড়াই দিছো, ওর এখন কি দেখো তো, বেগ বেড়ে গেছে, ওর কি অবশ্যই শক্তি বেড়ে গেছে, বেগ বাড়লেই তো গতিশক্তি বাড়ে, তাই না? অবশ্যই গতিশক্তি বাড়ছে, ভর তো ভর 10 কেজি আছে। তো এখন এটা হচ্ছে কি বলতো, পরিবর্তিত গতিশক্তি, পরিবর্তিত গতিশক্তি, যেটা হচ্ছে EK2। ওর আদিতে এই গতিশক্তি তো চলতেছে, হুট করে ওর গতিশক্তি কি বেড়ে গেছে, আমরা জানি EK2 এর মান বেশি, K1 এর মান কম, পরবর্তী গতিশক্তিতে বেশি বেগের কারণে এই এক্সট্রা শক্তি পাচ্ছে না। এই এক্সট্রা শক্তি, এই যে ধরো কথা কথা আমি বললাম ও আদি গতিশক্তি ছিল, কথা কথা এমনি এক্সাম্পল দিচ্ছি, 10 জুল, এখন ওর গতিশক্তি হয়ে গেছে 15 জুল। তুমি কাজ করছিলা, মানে তুমি ওর সাথে কি করলা, কি করে ওর জন্য 10 থেকে 15 হয়ে গেছে। এই যে ওর 10 থেকে যে 15 হইলো, যে এক্সট্রা 5, তাহলে এই কাজটুকু কে করছে, তুমি করছো। বুঝে গেছে? তারপরে দেখো যে কৃত কাজ, তাহলে আমরা কি বলতে পারি বলতো? সুতরাং আমরা এখান থেকে বলতে পারি যে কৃত কাজ, আমরা লিখতে পারি যে এই EK2 মাইনাস EK1, অর্থাৎ এই হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার। তাহলে দেখো এখানে আমরা হাফ এমটাকে কমন নিয়ে লিখতে পারি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। এই হাফের মান কত, হাফ, এম এর মান কত বলতো 10 কেজি, আর এই ভি স্কোয়ার কত বলতো, ভি স্কোয়ার হচ্ছে 8, মানে 8 স্কোয়ার, ইউ স্কোয়ার কত বলতো 5, এই হচ্ছে 5 স্কোয়ার। তো এটা কি জুলে পাবো, দেখো কত আসে, এই হচ্ছে হাফ এম 8 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, 195 জুল। বুঝতে পারছো জিনিসটা? তোমার কৃত কাজ বের করতে বলছে যে বেগ টেক জানো, বেগ চেঞ্জ হচ্ছে মানে গতিশক্তি চেঞ্জ হচ্ছে, ওইটাই তোমার কৃত কাজ। এখন বিষয়টা কি জানো, তোমাদের না এই কনসেপ্টটা নতুন কারিকুলামে কোথায় থাকবে আমি জানি না, নতুন কারিকুলামে কোথায় থাকবে আমি জানি না, বাট এটা আসলে ইন্টারের একটা টপিক, ইন্টারমিডিয়েট উচ্চ মাধ্যমিকের একটা টপিক। এটাকে বলা হয় কাজ শক্তি উপপাদ্য। কাজ শক্তি উপপাদ্য কি বলছে জানো? কাজ শক্তি উপপাদ্য বলছে যে কোনো বস্তু যদি গতিশক্তির পরিবর্তন হয়, গতিশক্তি ধরো এখন আছে ইনিশিয়ালি একটা, হুট করে বেড়ে গেছে বা কমে গেছে, পরিবর্তন হবে, এই পরিবর্তন হবে, শক্তি চেঞ্জ হচ্ছে, তাই না? এই হবে তোমার কৃত কাজের কারণে, অর্থাৎ তুমি কতটুকু কাজ করলে ওর গতিশক্তি পরিবর্তন করলেই তুমি পেয়ে যাবা। কমপ্লিকেটেড কথাটা, কমপ্লিকেটেড না, বাট বিশেষ করে আমি 9-10 থাকতে এটা জানতাম না, এগুলো আমি শিখছি উচ্চ মাধ্যমিকে যে, ইন্টারমিডিয়েটে যে। বাট তোমাদের যে পুরাতন সিলেবাসেরই আমি হচ্ছে টেস্ট ওয়ার্ক কয়েকটা দেখলাম যে এইটা দিয়ে তোমাদের কিছু ম্যাথ আসছিল ওল্ড সিলেবাসে, আর নতুন কারিকুলাম না, তোমাদের তো এখনই আধুনিক পদার্থবিজ্ঞান আছে, তাহলে এটা অবশ্যই থাকতে পারে এই কনসেপ্ট। যেহেতু গতিশক্তি নিয়ে খুব বেশি আলোচনা করে নাই, এই জন্য আমি তোমাদের গতিশক্তি ম্যাথটা করানোর চেষ্টা করলাম। গতিশক্তি ম্যাথের মেন ব্যাখ্যাটা কি, কোনো বস্তুর মধ্যে শক্তি কিভাবে আসতেছে, কার কারণে আসতেছে, ওইটা বোঝানোর জন্য এই ম্যাথগুলো তোমাদেরকে করাইলাম। আই হোপ তোমরা এই কনসেপ্টটুকু বুঝতে পারছো। গতিশক্তির অঙ্ক আসলে আই হোপ এর থেকে কমপ্লিকেটেড ম্যাথের কনসেপ্ট তোমাদের গতিশক্তি আসবে না, কোনো বইতে আসবে না। আসবে যে ওই ভি দেওয়া, হ্যানটেন দেওয়া, অমুক জায়গায় ভি বের করতে হবে, দেন গতিশক্তি হাফ এম ভি স্কয়ার দিয়ে করতে হবে। বাট আই হোপ এই কনসেপ্টটুকু জানলেই তোমাদের গতিশক্তির কনসেপ্ট ক্লিয়ার থাকবে, যদি তোমরা আমার প্রত্যেকটা কথা বুঝে থাকো। তো যদি বুঝে থাকো তাহলে এই ম্যাথটা তোমাদের SW। তোমরা দেখবা যে তোমাদের ম্যাথ যখন আমি পড়াই, তোমাদের ম্যাথের কিন্তু SW আমি খুব সহজ SW দিই, মানে যে ম্যাথ আমি করাইছি মাত্র ঠিক সেম ক্যাটাগরির একটা ম্যাথ যেন তোমার না আটকাও, ওইগুলোই তোমাকে আমি SW দিই। বাট বিজ্ঞানের ক্ষেত্রে কিন্তু তোমাদের আমি একটু চিন্তা করার সুযোগ দেবো, যে না তোমরা একটু থিঙ্কিং করো, যেমন এই ম্যাথটা দেখো তোমরা করে দিবা, আমি জানি না তোমরা করে দিবা, যেভাবেই হোক, ঠিক আছে? করে আমাকে জানাবা। কোথায় জানাবা? স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব ফেসবুক পেজে, ফেসবুক গ্রুপে। আর কষ্টের বিষয়টা কি জানো, আজকের ক্লাসটা, এই ক্লাসটাই আমি তোমাদের গতকালকে রেকর্ড করছিলাম, বুঝছো? বাট করে দেখি মাইক্রোফোন কানেক্ট ছিল না, আজকে আছে আলহামদুলিল্লাহ। আসলেই তো, হ্যাঁ আজকে এখনো মাইক্রোফোন কানেক্ট আসছে। সেম ক্লাস আমি আবার নিলাম। তো আগের ক্লাসটাতে হয়তো আরো বেশি কথা বলছিলাম, রেকর্ড যেটা আর কি সমস্যা হয়েছে, আজকে একটু ফাস্ট কথা বলছি। তো তোমরা যদি না বুঝে থাকো অবশ্যই আমাকে জানাবা। তো দেখা হবে নেক্সট ক্লাসে বিভব শক্তি নিয়ে।